ভিডিওটা সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন। 200 বছরের পুরনো লুটপাটের ড্যাগে ডিসি সরোয়ার আলমের থাবা। এতদিন যারা ওই ড্যাগটারে লুটপাট করে খাইছেন তারা কি বসে থাকবেন? তারাও বসে নাই। তারা যে কোনো পর্যায়ে তাকে এখান থেকে সরাইতে হবে, নাহলে তারা ওই ড্যাগে থাবা দিতে পারতেছে না। আমি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা ডিসি সরোয়ার আলমের স্যারের কাছ থেকে শিক্ষা নেন এবং এইরকম ডিসি হন, তাহলে আপনারা জনতার ভালোবাসা পাবেন। দেখেন, একজন ডিসি, একজন সরকারি কর্মকর্তা, তিনার বদলি হবে, আসবেন যাবেন, কিন্তু জনতার তো কোনো মাথা ব্যথা নাই। কিন্তু জনতা তাকে ওখানে রাখার জন্য তারা মরিয়া হয়ে উঠছে যে ডিসি সরোয়ার আলমকে চাই। কেন চাই? কি এমন কাজ তিনি করলেন যে জনতার হৃদয় জয় করলেন, আর অন্যান্য সরকারি কর্মকর্তারা তারা হৃদয় জয় করতে পারতেছেন না? চলেন সেটা আগে দেখে আসি। যারা ইভেন ভিক্ষা করে তাদের থেকে টাকা নেওয়া হয়, তাদের থেকেও টাকা নেওয়া হয়, প্রতিদিন 100-200 টাকা নেওয়া হয়। এখানে যে বাথরুম আছে সেখানে টাকা নেওয়া হয়। অনেক ভিক্ষুক যদি তুষামুত করে আপনারে ট্রেনে বইবার জায়গা পাইব, এসব করলে তো ট্যাক্সও দেওয়া লাগে। এমনভাবে নান্দনিক একটা কমপ্লেক্স হবে যাতে দেশে বিদেশে সবাই যেন বলে যে না, সাদাল মাজারটা কত সুন্দর। আমরা বিদেশে অনেক জায়গায় অনেক বড় বড় মসজিদ যাই, গেলে ভালো লাগে। বিশেষ করে আমাদের আবুধাবিতে আমাদের যাই শেখ জায়েদ মসজিদ দেখতে খুব সুন্দর। তা আমরা এখানে চাই এমন একটা প্রতিষ্ঠান করছি যাতে করে এটা মসজিদ, মাদ্রাসা এবং মাজার পুরো এবং কবরস্থান সব মিলিয়ে একটা নান্দনিক পরিবেশ থাকে। এটা মিলে এটা ওপেন করবে, তারা মিলে এটা বন্ধ করবে, যাতে করে কতটা গায়ে হলো মানে তারা যেন জানতে পারেন এবং পাবলিক সেটা খোলা হবে মিডিয়ার সামনে, পাবলিকের সামনে ওপেনলি কাউন্ট করা হবে যে কতটা গায়ে হলো। কিশোরগঞ্জের পাগলা মসজিদ যদি 100 টাকা আয় থাকে, আমি মনে করি যে এই মাজারেরও থাকা উচিত এবং এটা ওপেনলি করা উচিত। এখানে মানে পাবলিক ফান্ড এবং পাবলিক প্রতিষ্ঠান সুতরাং ওপেন থাকা উচিত। ব্যয় কি হতে পারে, এখানে অনেক স্টাফ আছে, বেতন দিতে হবে, ম্যানেজমেন্ট বেতন লাগবে, এটা খরচ কীভাবে হবে সেটা এখানে যারা পরিচালনা করছেন বা আমরা যারা আছি সবাই মিলিয়ে বলবো কোন কোন জায়গায় মানে খরচ করা যায়, মাজার ডেভেলপমেন্টে কী কাজ করা যায়, এখানে গরিব মিসকিনের কী হেল্প করা যায়। এসব করলে তো ট্যাক্সও দেওয়া লাগে। ইটার তারা হইতে হইব ইনকাম হতো আর খরচ হতো। ইনকামটা তো দেখা যায় না। যদি 1 বছর বাদে ও ডেকটা বড় ওই পরে যদি টেকা বাদ করতো আর প্রশাসন জানাইয়া দিত অত টাকা পাওয়া গেছে, তাহলে বোঝা গেল। আর ওই টেকার বাক্স আছে সারা বাংলাদেশে চলাই আছে, কোনানো টাকা বা এটা জনগণে জানে না। ফেসাব করতে 5 টাকা আগে নিত, আমি তো দেখছি তার দিয়ে বইছি ওখানে ইনভার ফেসাব খানাও নাই আর বাটিয়ালাও বোয়াত নাই যে টাকা দেবো টাকা দেবো টাকা দেবো। মানুষ মাথা খারাপ হয়ে যায় যে ফেসাবর টাকা নাই করি। আর অনেক ভিক্ষুক যদি তুষামুত করে আপনারে ট্রেনে বইবার জায়গা পাইব, অসহায় মানুষের যদি সিন্নি লাগিও আপনার এই তুই না খাই যদি দেখমু বাড়িয়া মারলিমু, এই অবস্থা চলে। এখানে দুঃখজনক সত্য, এখানে যারা আমি অভিযোগ পাচ্ছি যে যারা ইভেন ভিক্ষা করে তাদের থেকে টাকা নেওয়া হয়, তাদের থেকেও টাকা নেওয়া হয়, প্রতিদিন 100-200 টাকা নেওয়া হয়। এখানে যে বাথরুম আছে সেখানে টাকা নেওয়া হয় না, এটা হয়তো একটা সাস্টেন করার দরকার আছে। কিন্তু আমরা যদি এটাকে ফ্রি করতে পারি যে না, মাজার আগত দর্শক যারা আসবেন তাদের জন্য ওয়াশরুম ফ্রি ভালো করে দেবো আমরা মনে করি এখানে যে দান আসছে যে পরিমাণ, এটা আমরা ফ্রি করতে পারি। আমরা দেখি কতটুকু করা যায়। বাট উদ্দেশ্য হচ্ছে এখানে প্রতিষ্ঠানে কোনো ধরনের খবরদারি করা না, এখানে কোনো ধরনের দখলদারিত্ব করা না। উদ্দেশ্য হচ্ছে এই প্রতিষ্ঠানকে একটা বিশ্বমান প্রতিষ্ঠানে রূপান্তরিত করা এবং এর আয় ব্যয় হিসেবে স্বচ্ছ রাখা। এখানে অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। এবং এখানে তাদের সাথে বসা হয়নি, সময় দেওয়া হয়নি, সেটা কিন্তু তা না। এবং এখানে একটা ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, হাতের আঙ্গুর সামনে এখানে এই বিল্ডিংটা হচ্ছে, এটা গভর্নমেন্ট 30 কোটি টাকা খরচ করে দিচ্ছে। কিন্তু এখান থেকে 2 কোটি টাকা তার কত এই 3-4 বছর দিতে পারেন না। 4 বছর এখন হিসাব কোনো হিসাব নেই, কোনো রেকর্ড নেই, কোনো টাকা ব্যাংকে জমা, তাহলে টাকা যায় কোথায়, বস্তুতে টাকা যায় কোথায়, এবং মান্যত টাকাটা খায় কি আসলে, যিনি খাচ্ছেন তিনি খাওয়ার যোগ্য কিনা, অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে আছে। বাট আমরা এটা আমরা আশা করছি যে ওদের টাইমিং রাস্তা ঠিক হবে ইনশাল্লাহ। ক্ষমতায় যখন বসবেন তখন প্রথম দায়িত্ব যে আপনার প্রথমে আপনার ফ্যামিলি কন্ট্রোল করা, আপনার আত্মীয় কন্ট্রোল করা, বন্ধু বান্ধব নিয়ন্ত্রণ করা, আপনার স্টাফ নিয়ন্ত্রণ করা, এরপরে আপনার সার্কেল নিয়ন্ত্রণ করেন, তারপরে দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে যোগদান করার পরে কিন্তু তারা স্টাফদের নিয়ে বসছি, তাদেরকে বলে দিয়েছি যে কারো যদি হাত টানের অভ্যাস থাকে, বুসকার অভ্যাস থাকে, তো দয়া করে তবা করে আসতে ভালো হবে। আর আমার সামনে যদি ধরা পড়েন আর যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ওই যে একটা শব্দ বিশ্রাম জীবন করে দেবো, আপনাদের একদম জেলে ঢুকে দেবো, এখান থেকে দাও একদম জেলে ঢুকে দেবো। আর আমার স্টাফদের ভালোভাবে আচরণ করবে, ভালোভাবে সার্ভিস দেবে, তার জন্য আমি এখান থেকে চলে গেলেও ওর থাকবো। যে আমি এখান থেকে চলে গেলেও ওই স্টাফের যদি কোনো প্রয়োজন পড়ে ব্যক্তিগত যে কোনো বিষয়ে, তার জন্য আমি থাকবো। আর যে কিছু করবে যদি প্রমাণিত হয় ধরি, তাহলে কিন্তু ওর জীবন শেষ, ওখানে জেলে ঢুকে থাকবো যাবো। কারণ আমি যেহেতু নিজে কোনো দুর্নীতি করি না, ঘুষ খাই না, আমি কারো খাইতেও দেবো না। আমি বিশ্বাস করি আমার মৃত্যু যখন হবে বা বিপদ যখন আসবে তখনই আসবে। আল্লাহ যদি আমাকে করেন, হেফাজত করেন, তাহলে দুনিয়ার কেউ আমাকে কোনো ক্ষতি করতে পারবে, এই বিশ্বাসটাকে আমি করি। তো আমি যেটা বুঝি ক্ষমতা বলতে আসলে কোনো কিছু না, সেটা হচ্ছে আমরা পালন করবো, দায়িত্ব পালন করি। যখন আমি বাইরে অভিযান করি তো রাত বিরাতে তাদের অনেক কষ্ট হয়, বড় মেয়ে অনেক সময় স্কুলেও যেতে পারে না, তাকে সবসময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি যে জাতির বৃহত্তর কল্যাণে এই স্যাক্রিফাইসটুকু করতে হবে। ভিডিওটা তো দেখলেন এবং ডিসি সরোয়ার আলমের স্যারের কথা শুনলেন, সরকারের পদ্ধতিও জানলেন, শুনলেন, সবকিছু বুঝলেন। আপনি কি মনে করলেন ডিসি সরোয়ার আলম স্যার কি কোনো অপরাধ করেন নাই? অবশ্যই তিনি অপরাধ করছেন। কারণ
যে দেশে অন্যায় অফিসারের বিরুদ্ধে কথা বলা একটা অপরাধ, সেই দেশে সেখানে অন্যায় অফিসার হইতেছে, সেখানে মাদকের আড্ডাখানা, যেখানে মনে করেন যে ওই যে লুটপাটের আড্ডাখানা, সেখান থেকে উনি থাবা দিচ্ছেন যে সরকার একটা সিস্টেম করে দেবে, আপনারা এই সিস্টেমে চলেন। তাহলে উনি অপরাধ করছেন না? এটা সরকার যে সিস্টেমটা করছেন, এই সিস্টেমটা যদি ওখানে হয়, তাহলে ওখানে মাদক মুদক কেউ খাইতে পারবে না, আর ওই যে ড্যাগের ভিতর কেউ হাত দিতে পারবে না, আর ওই অর্থকরীও কেউ লুটপাট করতে পারবে না। যেই যারা এতদিন এই যে অর্থকরী লুটপাট করছে, মাদকের ব্যবসা ট্যাবসা ওখানে চালাই গেছে, তাদের অসুবিধা হয়েছে না? যে দেশে 99% সরকারি কর্মকর্তারা ঘুষখোর দুর্নীতিবাজ, সেই দেশে গোবরের ভিতর পদ্ম ফুল হয়েছে। এরকম ডিসি সরোয়ার আলম যদি প্রত্যেকটা জেলায় জেলায় থাকতো, তাহলে বাংলাদেশের চেহারাই পাল্টে যেত না। ইনি এই যে সরোয়ার আলম স্যারকে যে বদলির যে ট্রান্সফারের যে ইডা দিছে, এখানে তো কোনো অন্য মানুষ দেয় নাই, যে কোনো একজন সরকারি কর্মকর্তায় সই টপ্পর দিয়ে ওনারা এখান থেকে সরাইছেন। কোন সরকারি কর্মকর্তা, কেন তাকে সরাইছেন, কে তাকে কমপ্লেন দিল, এইটা হলো জাতি জানতে চায়। তার কোন অপরাধে তাকে এখান থেকে সরানো হইতেছে, এটা হলো জাতি জানতে চায়। দেখেন, আমি অন্য অন্য সরকারি কর্মকর্তাদের আপনাদেরকে অনুরোধ করব, দেখেন আপনারা জনতার ভালোবাসা নেন, আপনারা নিজের স্বার্থ নিয়ে আপনার এই যে চুরি বাটপারি ঘুষ দুর্নীতি করে নিজের ছেলে মেয়েরা খাওয়াবেন, এরা কিন্তু আপনার দুনিয়ায় কোনো অপরাধের দায় নিবে না, আখিরাতেও নিবে না। শেষমেশে হয়তো আপনার দুইটা স্থান হইতে পারে, একটা হয়তো আপনার হইতে পারে ওই বৃদ্ধাশ্রম, আর নাহলে রাস্তাঘাটে আপনার ছেলে মেয়েরা ফেলাই দিবে, আর নাহলে আপনার জেলখানায় থাকা লাগবে শেষ বয়সে এই যে চুরি চারটামি করে। কোন লাভটা? আপনারা দেশ এবং দেশের জনগণের হয়ে কাজ করেন, এইরকম ডিসি সরোয়ার আলমের স্যারের মতন তাকে ভালোবাসে আপনাদের সবাইকে আঁকড়ায় রাখবে। এখান থেকে আপনারা শিক্ষা নেন। এই নিউজটা দেখে একটা জিনিসই বুঝলাম, যে দেশে সৎ অফিসাররা স্বাধীনভাবে কাজ করতে পারে না বা দেওয়া হয় না, সে কোনো অপরাধের বিরুদ্ধে অ্যাকশন নিলেই তাকে প্রত্যাহার করা হয় এবং সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশের সরকারের যে একটা সিস্টেম, ওই পুরো সিস্টেমটার উপরে একটা ধাক্কা। এতে প্রমাণ হয় বাংলাদেশের সরকারি কর্মকর্তারা বেশিরভাগ অসাধু ঘুষখোর দুর্নীতিবাজ। এদেশে সৎ ভালো মানুষগুলো কাজ করতে পারবে না ওই সমস্ত দুর্নীতিবাজ অফিসারদের জন্য। তারা ভালো কোনো কাজ করতে গেলেই তাদেরকে ভয় ভীতি দেখায় প্রত্যাহার করে কোণঠাসা করে রাখা হচ্ছে। তাই আমার প্রশ্ন বাংলাদেশের সমস্ত মানুষের কাছে, যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন একটা দেশ রেখে যাচ্ছি, তারা কি সৎ হবেন নাকি অসৎ হবেন? আপনাদের মূল্যবান মতামত দিবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।